আমরা ভৌতিক বাঙালি, আমরা কিছু গল্প শুনিয়ে থাকি। ভৌতিক বাঙালিতে আজ শুনবেন লেখিকা তুহিনা ব্যানার্জির গল্প যেখানে মৃত্যু। তুহিনা ব্যানার্জি জন্ম 1999 সালের 11 জুলাই আসানসোলে। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। এটিই তার প্রথম গল্প। শুরু হচ্ছে যেখানে মৃত্যু। দিনটা ছিল 23শে অক্টোবর, ভূত চতুর্দশী। আমি এবং আমার 4 জন বন্ধু গাড়িতে করে বোলপুর থেকে ফিরছিলাম। আমরা বোলপুর থেকে রওনা হয়েছিলাম বিকেল 5টায়। হালকা বৃষ্টি পড়ছিল, তাই সেদিন আবহাওয়াটা বেশ ঠান্ডা, স্যাঁতস্যাঁতে ছিল। গাড়ির ভেতর মিউজিক সিস্টেমে ফুল ভলিউমে গান বাজছিল। স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে রমেন সেই গানের তালে তাল মেলাচ্ছিল। সিটে হেলান দিয়ে উদাস দৃষ্টিতে আমি বাইরে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম। আমার আরও 2 জন বন্ধু গিরিশ ও মেঘা পেছনের সিটে বসেছিল। মেঘা বই পড়ছিল, সে ছিল বইপ্রেমী। নিজের সাথেও সে সব সময় বই নিয়ে ঘুরত। আর গিরিশ মোবাইলে লুডো খেলতে ব্যস্ত ছিল। গিরিশ ছিল খুব রসিক, কথায় কথায় রসিকতা করা তার স্বভাব। মাঝে মধ্যে কয়েকটা হাসির কথা বলে গাড়ির বোরিং পরিবেশকে বেশ মজার করে তুলেছিল। সব মিলিয়ে বেশ ভালোই চলছিল। তখনও আমরা কেউ ঘুণাক্ষরেও জানতাম না আমাদের জন্য কি বিভীষিকা অপেক্ষা করে আছে। আস্তে আস্তে সন্ধে নামল, অন্ধকার গাঢ় হলো। যত অন্ধকার বাড়ছে, বৃষ্টির তেজও ততই বাড়ছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এত কান্না যেন আকাশ ধরে রাখতে পারছে না। ভেজা রাস্তায় বাধ্য হয়ে রমেন গাড়ির স্পিড কমিয়ে দিয়েছে। রাত তখন 10টা 30। তখন বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এসেছে। বিরক্ত হয়ে রমেন বলে উঠল, দূর দূর, ভেজে রাস্তায় এভাবে কখনো গাড়ি চালায়নি। স্টিয়ারিং কন্ট্রোল করতে করতে হাত ব্যথা হয়ে গেল। গিরিশ বলে উঠল, তাহলে এক কাজ করি চল, সামনের হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, ডিনারটাও সেরে নিই, তারপর না হয় বেরিয়ে পড়া যাবে। রমেন বলল, ভালো বলেছিস, চল তাহলে। গিরিশের প্রস্তাবে সবাই এক এক করে সম্মতি জানালো। তারপর সবাই মিলে গিয়ে উঠলাম পাশের হোটেলে। হোটেলের নাম শ্যামলী বার অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের ডাইনিংয়ে জানালার সামনে একটা টেবিলে আমরা 4 জন ডিনার করলাম। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। 4 জন ম্যাঙ্গো জুস নিয়ে আড্ডা মারছিলাম। এমন সময় দেখলাম হোটেলের ম্যানেজার এগিয়ে আসছেন আমাদের টেবিলের দিকে। এসে বলে উঠলেন, যদি কিছু মনে না করেন, আমি কি বসতে পারি? রমেন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন না। ম্যানেজার চেয়ারে বসে বললেন, আজ রাতে কি আর বাইরে না বেরোলেই নয়? কেন বলুন তো? আপনাকে সব কিছু বুঝিয়ে বলতে সময় লাগবে, আর তাছাড়া আজ রাতে সেটা সম্ভবও নয়। মানে? জানেন, আর মনে হয় দেখা হবে না। এই কথা বলে ম্যানেজার উঠে চলে গেলেন। আমরা আবার বেরিয়ে পড়লাম। ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। সামনের কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। গাড়ি খুবই ধীর গতিতে চলছে। মেঘা ঘুমিয়ে পড়েছে, আর গিরিশ মোবাইলে ব্যস্ত। হঠাৎ আমরা দেখলাম বৃষ্টিতে কাক ভেজা হয়ে একটা বাচ্চা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে ম্যানেজারের সাবধানবাণী বেমালুম ভুলে গিয়ে রমেন গাড়িটা দাঁড় করালো। অবশ্য ওই রকম একটা বাচ্চা মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে ভিজতে দেখলে অন্য যে কেউই ওরকমই করত। রমেন বৃষ্টি উপেক্ষা করে গাড়ির গ্লাস নামিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো, কি গো খুকি,
রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটি জানালো সে পথ হারিয়েছে, তবে সে জানালো কিছু দূর গেলেই তার বাড়ি। আমরা আমাদের গাড়িতে করে পৌঁছে দিলে তার খুব উপকার হয়। ফলে মেয়েটিকে পেছনের সিটে গিরিশ ও মেঘার পাশে বসিয়ে চলতে শুরু করলাম। কিছু দূর যেতেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রমেন গাড়ি থেকে নেমে ইঞ্জিন ঠিক করতে লাগলো। কিছুক্ষণ পরেই পেছন থেকে গিরিশ ও মেঘা হঠাৎ চিৎকার দিয়ে উঠল। পেছনে তাকাতেই যা দেখলাম তা বর্ণনা করা মনে হয় আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। কোথায় সেই বাচ্চা মেয়ে? ওর জায়গায় বসে আছে এক হিংস্র জ্যান্ত প্রাণী। নাক দিয়ে বের হচ্ছে গরম নিঃশ্বাস, দাঁতগুলো গজালের মতো ধারালো, চোখ দুটো লাল জ্বলছে। সে মেঘা ও গিরিশের গলা দুই হাতে দুদিকে টিপে ধরেছে। কয়েক মুহূর্ত ওটাকে দেখার সুযোগ হয়েছিল, হঠাৎই ওদের দুজনকে ছেড়ে আমার উপর জন্তুটি আক্রমণ করলো। গিরিশ ও মেঘা ভয়ে এক জায়গায় স্তব্ধ হয়ে পড়ে আছে। তাদের শক্তি নেই নিজেদের জায়গা থেকে নড়ার। মেঘার অবস্থা সব থেকে খারাপ। তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে এবং তার পুরো শরীরটা কাঁপছে। গিরিশ জ্ঞান হারিয়ে পাথরের মতো পড়ে আছে। গলা ফাটিয়ে রমেনকে ডাক দিতে দিতে জ্ঞান হারাচ্ছিলাম। জ্ঞান হারানোর আগে দেখেছিলাম ওই রাক্ষসীটা যেন বিদ্যুতের শক খেয়ে আছড়ে পড়ল এবং এবং এক ভয়ঙ্কর চিৎকার করে উঠল। তখনই রমেন ইঞ্জিন থেকে মুখ বের করে আমার জানালার কাছে এসে বলল, কি হয়েছে তুই? পিছনের সিটে তাকিয়ে দেখলাম মেয়েটি নেই। রমেন বলল, আরে মেয়েটা কোথায় গেল? গিরিশ, মেঘা এদের কি হলো? কোনো আওয়াজ পাচ্ছি না তো। ঠিক তখনই এক বিকট পৈশাচিক হাসির শব্দ শোনা গেল। রমেন সামনের দিকে তাকিয়ে দেখল মেয়েটা আর মেয়ে নেই, ভয়ঙ্কর এক হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তার পুরো দেহটা কালো কুচকুচে, চুলগুলো অসম্ভব লম্বা, চোখ দুটো লাল হয়ে জ্বলছে, ধারালো দাঁতগুলো লম্বা হয়ে বেরিয়ে এসেছে। রমেন ওখানেই জ্ঞান হারালো। পরের দিন সকাল 10টা। নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বেডে। আমার সামনে আমার মা এবং অন্যান্য অনেককেই দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাদের মধ্যে আরও একজন ছিল, ওনার কাছেই পরে সব কিছু জানতে পারি। ম্যানেজার বললেন, বলেছিলাম না তোমাদের মধ্যে যে কোনো দুজনের সাথে আর দেখা হবে না। আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে? ম্যানেজার বললেন, রমেনের দেহটা পুরো ফালা ফালা হয়ে গেছে। ওটা যে কোনো মানুষের দেহ বোঝার উপায় নেই। মেঘা মারা গেছে। গিরিশ ওই ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। রমেনের পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে কোনো হিংস্র নেকড়ে জাতীয় প্রাণীর আক্রমণ। কিন্তু আমি জানি আপনি কি বলতে চাইছেন, কিন্তু তা বিশ্বাস করবে কে? আপনারাও তো আমার কথা বিশ্বাস করেননি। কিন্তু ওটা কি ছিল?